ফাঁস আর ফাঁসি এ নিয়ে সারা দেশে চলছে শোরগোল। মেডিকেলের প্রশ্ন ফাঁসের অভিযোগে ঢাকা চলো কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। হইচই চলছে টিম অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর বাতিল নিয়ে। দলটির সফর বাতিল কি শুধুই নিরাপত্তাজনিত কারণ, নাকি আছে আন্তর্জাতিক ক্রিকেটের কালো ছায়া? এসব নিয়েই আমাদের আজকের আয়োজন বাংলাদেশ এখন। এছাড়াও দেখবেন দিনের প্রধান প্রধান খবর নিয়ে আলোচনা। আর আপনাদের সঙ্গে আছি আমি সুলতানা রহমান, জানাচ্ছি সবাইকে স্বাগত। আমাদের সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে আছেন মিডিয়া ব্যক্তিত্ব ডাক্তার আব্দুল নূর তুষার, আছেন abnews24.com-এর প্রধান সম্পাদক সুভাষ সিংহ রায় এবং যমুনা টেলিভিশনের ক্রীড়া সম্পাদক রানা হাসান। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি। শুরুতেই বলছিলাম যে আসলে অনেকগুলো বিষয় নিয়ে কিন্তু দেশে এই মুহূর্তে খুব আলোচনা চলছে। এর মধ্যে গত কয়েকদিন ধরেই মেডিকেলের শিক্ষার্থীরা আন্দোলন করছে। তাদের দাবি মূলত পরীক্ষা বাতিল করে নতুন করে পরীক্ষা নিতে হবে। এ নিয়ে গতকালও আমরা আলোচনা করেছিলাম। নতুন করে আজকে তারা ঢাকা চলো কর্মসূচি পালন করেছে। বেশ প্রায় 1000 খানেক ছেলে মেয়ে তারা মিছিল করেছে। তাদের আন্দোলনের যে অভিযোগ প্রশ্ন ফাঁস করার, এটা কি আপনার কাছে সমর্থনযোগ্য মনে হয় জনাব আব্দুল নূর তুষার? মেডিকেল ভর্তি পরীক্ষা বেশ কয়েক বছর ধরেই প্রশ্নবিদ্ধ হয়েছে এবং এই বছরের যে ফলাফল সেটিকে যদি আপনি খালি চোখে দেখেন তাহলে আপনার মনে হবে যে এই ফলাফল নিয়ে প্রশ্ন করার যথেষ্ট যুক্তিসঙ্গত কারণ আছে। আপনি যদি আমার কাছে যুক্তিসঙ্গত কারণ জানতে চান তবে আমি একটা একটা করে বলি। প্রথম হচ্ছে যে কখনোই মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল গভীর রাতে প্রকাশ করা হয় না। এই বছর সেটা গভীর রাতে প্রকাশ করা হয়েছে এবং পরীক্ষার্থীদের মোবাইলে SMS যেতে শুরু করেছে মধ্যরাতে। দ্বিতীয় বিষয়টি হচ্ছে মেডিকেল কলেজের গত কয়েক বছরের ভর্তি পরীক্ষার সর্বোচ্চ নম্বর এবং সর্বনিম্ন নম্বর যদি আপনি দেখেন তবে আপনি দেখবেন যে এই বছর রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী অনেক বেশি নম্বর পেয়েছেন, যেটি অন্যান্য বছর হয় না। আমি আপনাকে এটা বলতেই চাই, সেটি হচ্ছে আপনি যদি দেখেন কাট অফ মার্ক অর্থাৎ সর্বনিম্ন নম্বর গত কয়েক বছরে কি এসছে। 2011-তে ছিল 52.25, 2012-তে 61, 2013-তে 65, 2014-তে 57, অর্থাৎ 50 থেকে 65-র ভেতরে এটা উঠানামা করছে গত 4 বছর। হঠাৎ 2015 সালে আমাদের ছাত্রছাত্রীরা এতই মেধাবী হয়ে উঠলেন যে তারা ভর্তি পরীক্ষার সর্বনিম্ন নম্বর কাট অফ মার্ক যেটি সরকারি মেডিকেলে ভর্তি হওয়ার জন্য প্রয়োজন সেটি হচ্ছে 76। এটা কিন্তু একটা গবেষণা আছে, স্টিভেন জে লেভিটের গবেষণা। সেখানে উনি দেখিয়েছেন যে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস করে পরীক্ষাকে নিয়ে সন্দেহ করার অবকাশ করা যায়। যেমন আপনি যদি প্রত্যেক বছরের ভর্তি পরীক্ষাকে আপনি স্ট্যাটিস্টিক্যালি অ্যানালাইজ করেন এবং একটি বছর বা 2টি বছরের ভর্তি পরীক্ষা যে পরীক্ষায় কোনো অভিযোগ উত্থাপিত হয় নাই এমন পরীক্ষার বর্ষকে ভিত্তিবর্ষ ধরে নিয়ে আপনি যদি অন্যান্য বছরের রেজাল্টগুলিকে তার যে ভ্যারিয়েন্স সেটাকে অ্যানালাইজ করেন, অর্থাৎ কি পরিমাণ ডেভিয়েশন হচ্ছে এটা যদি আপনি দেখেন তাহলে আপনার মনে আসবে যে এখানে কোনো অনিয়ম হয়েছে হয়তো। সেই হিসেবে যদি দেখেন তাহলে হঠাৎ 50 থেকে 65-র মধ্যে যে নাম্বার ওঠানামা করে সেটা 76 হয়ে যাওয়া খুবই অস্বাভাবিক। আরেকটি হচ্ছে যে উপরের দিকের নম্বর অর্থাৎ সর্বোচ্চ নম্বর আমরা দেখতে পাচ্ছি 94.75 শোনা যাচ্ছে। যদি এটা হয়ে থাকে তাহলে দেখেন 100টা প্রশ্নের মধ্যে সে একটি প্রশ্নের ভুল উত্তর দিয়েছে এবং 4টি প্রশ্নের উত্তর দেয় নাই। এটি যদি কেবল হয় তাহলে 94.75 স্কোর করা সম্ভব। এবং এরকম সংখ্যা কতজন এটা কিন্তু পরিষ্কার করে হেলথ এডুকেশনের যে অংশটি আছে ডিজি অফিসে তারা বলছেন না। এটা একটা প্রশ্ন। তারপরে প্রশ্ন হচ্ছে যে এবারই দেখা যাচ্ছে যে জিপিএ 5 পান নাই এমন একটি বিরাট সংখ্যক ছাত্রছাত্রী ঢাকা এবং সলিমুল্লাহ মেডিকেলের সুযোগ পেয়েছেন। 2টি পরীক্ষায় যে কোনো একটিতে যার জিপিএ 5 নাই, এটাও খুব অস্বাভাবিক। ঢাকা থেকে পরীক্ষা দিয়েছেন এমন 113 জন টিকেছেন ডিএমসিতে এবং 117 জন টিকেছেন এসএসএমসিতে। এটাও অন্যান্য বছরের সাথে ঠিক মিলে না। এত বেশি সংখ্যক ছাত্রছাত্রী কেবল ঢাকা থেকে এই 2টি মেডিকেল কলেজে অর্থাৎ সবচেয়ে ভালো রেজাল্ট করেন না। এবং আরো একটি মজার ব্যাপার লক্ষ্য করবেন, এবার এইচএসসিতে নাকি ফল বিপর্যয় হয়েছিল, অর্থাৎ ছেলে মেয়েরা এবার এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল করে নাই। এই একই ছেলে মেয়েরা হঠাৎ মেডিকেল ভর্তি পরীক্ষায় এসে অসাধারণ ভালো ছাত্রছাত্রী। আমি একটু যোগ করি, একই ছেলে মেয়ে না, কিন্তু যারা এবার মেডিকেলে ভর্তি পরীক্ষা দিলেন তাদের সময় কিন্তু তারা যখন এইচএসসি পরীক্ষা দিয়েছে ওই সময়ও কিন্তু প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছিল। হ্যাঁ উঠেছিল, এটা আসলে সব জায়গাতে উঠে, এরকম উঠতেই থাকে এই প্রশ্নগুলি। কিন্তু যারা এই বছর এইচএসসি রেজাল্ট হয়েছে তারাই তো এবার ভর্তি পরীক্ষা দিয়েছেন। তো এই বছরের যে এইচএসসি রেজাল্ট সেখানে বলা হয়েছিল
যে এই বছর ফলাফল বিপর্যয় হয়েছে, অর্থাৎ এই ছেলে মেয়েরাই তো পরীক্ষা দিয়েছে, ফলে একই ছেলে মেয়েরাই পরীক্ষা দিয়েছে। যারা এইচএসসির ফলাফলে বিপর্যয়ের শিকার হয়েছে, অর্থাৎ ভালো পরীক্ষা দিতে পারে নাই, তারা মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা এসে অসাধারণ পরীক্ষা দিয়ে দিল। আরেকটি বিষয় বলি, সেটি হচ্ছে যে অন্যান্য সময়ে মেডিকেল পরীক্ষা আপনি টিকে গেলে ভর্তির জন্য একটা নির্দিষ্ট তারিখ দিয়ে দেওয়া হয় যে এত তারিখ থেকে এত তারিখের মধ্যে স্ব মেডিকেল কলেজগুলি তাদের ভর্তির আয়োজন করবে। এইবার 29 তারিখে সকলকে একবার ভর্তি হতে বলা হয়েছে, কিন্তু ভর্তি হওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় বা যেসব বিশ্ববিদ্যালয়ের অধীনে মেডিকেলগুলি, তাদের রেজিস্ট্রার অফিস থেকে একটা ফর্ম আনতে হয় এবং বিএমডিসির থেকে একটা রেজিস্ট্রেশন ফর্ম আনতে হয়। বলা হয়েছে তোমরা এখন ভর্তি হয়ে যাও, আবার 10 তারিখে আবার ওই ফর্ম এনে আরেকবার। এত তাড়াহুড়ারই বা কি প্রয়োজন? যারা এত তাড়াহুড়া কিংবা যেই পয়েন্টগুলি আব্দুল নূর স্যার বললেন, এই ব্যাপারগুলি কিন্তু সরকারের পক্ষ থেকে আমরা আমাদের রিপোর্টাররাও কিন্তু বারবার সেট প্রশ্ন আছে, আমি শেষ করে ফেলি। সেই প্রশ্নের সঙ্গে মিলিয়ে দেখলেই হয় যে প্রশ্নটা করা হয়েছে এবং যে সেই প্রশ্ন আমার কাছেও আছে, কিন্তু আমরা তো কম্পেয়ার করতে পারছি না, কম্পেয়ার করা যাচ্ছে না। কিন্তু মজার ব্যাপার হচ্ছে গাইড বইগুলো যখন আগামী বছর পাবলিশ হবে, তখন ওরা জানি কোথা থেকে আবার ঠিক এই বছরের প্রশ্নটা পেয়ে যাবে। তাহলে এখনই সেটা দিয়ে দিতে অসুবিধা কি, যে এটা ছিল প্রশ্ন আর আপনাদের ফাঁকিবাজি প্রশ্ন বা ফাঁস করা প্রশ্নটা কোনটা, মিলিয়ে দেখলেই হয়। সরকারের পক্ষ থেকে কিন্তু বারবার আমাদের রিপোর্টাররাও বারবার চেষ্টা করছে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তরে যোগাযোগ করার, কেউ কিন্তু কোনো ব্যাখ্যা কিন্তু দিচ্ছে না। তাদের এই নীরবতার কারণ কি হতে পারে জনাব সুভাষী? না, একেবারে নীরবতা যে আছে তাও আমি মনে করি না। আমি একদম শুরুতে তারা বলেছেন, অস্বীকার করেছেন যে প্রশ্ন ফাঁস হয়নি। আমি নীরব, একেবারে নীরব থাকাটাও ভালো, কিন্তু মাঝে মাঝে যে সমস্ত কথাবার্তা বলে না, নীরবতা আবার সম্মতির লক্ষণ তো। না, আবার ওই সম্মতি না। আমি কি অনেক সময় নৈঃশব্দ অনেক কিছু উত্তর দেয়, কিন্তু এক্ষেত্রে তা না। অনেক সময় যেগুলো, যেমন আজকেও পত্রিকায় স্বাস্থ্য অধিদপ্তর থেকে একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, বিজ্ঞপ্তি একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে, সেই ব্যাখ্যাটা কিন্তু আমি সন্তুষ্ট না। আব্দুল নূর সাহেব যেভাবে বলল, আপনি যে পয়েন্টটা ধরলেন, ছল চাতুরির আশ্রয় নেওয়া, একটি প্রশাসন কখনো ছল চাতুরির আশ্রয় নিতে পারে না। কারণ এই প্রজন্মের কাছে প্রশ্ন ফাঁস হোক বা না হোক, প্রশ্ন ফাঁস হতে পারে এবং সেই প্রশ্নপত্র ফাঁস হলে তার প্রতিকারও আছে। আমি বহু আগের থেকে বলে আসছি, আব্দুল নূর তুষারও বলে আসছে, লিখে আসছে। আমরা উদাহরণ দিয়েছিলাম যে পেঙ্গুইন পাবলিকেশন যখন তার বই পাণ্ডুলিপি এখান থেকে অন্য জায়গায় তারা ট্রান্সফার করে, তারা এনক্রিপশন পদ্ধতি অনুসরণ করে, এবং অক্সফোর্ড পাবলিকেশনও কিন্তু তাই করছে। অর্থাৎ আপনি যখন ইমেলে, যখন যেমন এবার 23টা কেন্দ্র ছিল, 23টা কেন্দ্র, আর ঢাকায় যার কাছে প্রশ্নপত্রটি, মূল প্রশ্নপত্র, সে যেই হোক, তার কাছের থেকে যখন ওটা ইমেলে যাবে আধা ঘন্টা আগে, পরীক্ষা কেন্দ্রেই আপনার ছাপানোর ব্যবস্থা থাকবে। কেন, ওই কোড নম্বর না দিলে আপনি ওই অক্ষরগুলো আসবে হিজিবিজি। ঠিক আছে, তাহলে আমি এই পদ্ধতিটা কিন্তু কর্তা ব্যক্তিরা শোনেননি। আপনি যতভাবে আমরা এগোচ্ছি, তাহলে এই যে কয়েক হাজার শিক্ষার্থী তারা যে আন্দোলন করছে, তাদের সেই আন্দোলনের ভবিষ্যৎ কি? সরকারের দায়িত্ব কি? সরকার তো তাদের জন্য, তাদের কি বলা যায়, তারা ন্যায় বিচারের জন্য তাদের ন্যায়সঙ্গত কোনো উত্তর তারা কি সরকারের কাছ থেকে পাচ্ছে? এই প্রশ্নের জবাব নিয়ে আমি ফিরবো, নিচ্ছি মাত্র 40 সেকেন্ডের একটি বিরতি। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। যে আমি বলছিলাম যে আসলে সরকারের পক্ষ থেকে করণীয় কি আছে। আমি একটু খবরের কাগজ যদি দেখি, যেটি মানুষ সকালে হাতে পাবে, একটি আমাদের অর্থনীতি, তারা একটা শিরোনাম করেছে দুভাগে বিভক্ত আন্দোলনকারীরা, এই ভর্তি পরীক্ষা নিয়ে এরই মধ্যে তারা বিভক্তিও তৈরি হয়েছে তাদের। কিন্তু আমি একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি। আমার একজন কলিগ, আমার ওষুধ কোম্পানি যেখানে আমি চাকরি করি, সে প্রায় 2-3 দিন যাবত আমার কাছে বারবার আসছে, এসে বলছে যে আমার মেয়ে তো চান্স পেয়েছে, সলিমুল্লাহ মেডিকেলে ভর্তি হয়ে গিয়েছে, এখন এই ভর্তি টিকবে কিনা, এবং সে তার উৎকণ্ঠা, উদ্বেগ, তার মানে কি এই উৎকণ্ঠা এবং উদ্বেগ, এটা কিন্তু আমরা দূর করতে পারছি না। এবং আমাদের কিন্তু মনে রাখা দরকার, যারা যৌক্তিক কারণে হোক, অযৌক্তিক কারণে হোক, যেভাবে ভুল বুঝে হোক এবং কারোর দ্বারা প্ররোচিত হোক, কেউ যদি আন্দোলনে নামে, সেটাও কিন্তু প্রশমন করার দায়িত্ব কিন্তু সরকারের। সরকার কি সেটা করছে জনাব রানা হাসান?
আমি আমার কতটুকু বলা উচিত হবে আমি ঠিক বল, কারণ আমি এই কয়দিন ব্যস্ত ছিলাম আসলে ক্রিকেট নিয়ে। ক্রিকেট নিয়ে কিন্তু আপনার কাছে অনেক প্রশ্ন হ্যাঁ, আছে। আমি ওটার উত্তর আমি ওইভাবে প্রস্তুত হয়ে এসেছি। তবে আমার যেটা মনে হচ্ছে, আমার যেটা আমি বিরতির সময় কথা হচ্ছিল, সরকারকেই কিন্তু এখন উদ্যোগ নিতে হবে, এবং সরকারি উদ্যোগটা এমন হওয়া উচিত যেটা দুই পক্ষই সন্তুষ্ট হয়, যেটা তুষার ভাই বলছিলেন একটু আগে। তা আমার যা মনে হচ্ছে এখন যেইভাবে ব্যাপারটা আগাচ্ছে, ওটাতে দুই পক্ষ সন্তুষ্ট হবে বলে আমার মনে হচ্ছে না। আর দুই আপনি পক্ষকে কিভাবে সন্তুষ্ট করা সম্ভব? দুই পক্ষকে আসলে দুই পক্ষ হয়েছে কেন? দুই পক্ষ হয়েছে এই জন্য যে আপনি যে কোনো পরীক্ষাতেই সকলেই তো আর প্রশ্ন পেয়ে আসে না, অধিকাংশ লোক প্রশ্ন ছাড়াই এসেছে এবং তারা কিন্তু সঠিকভাবেই পরীক্ষায় টিকেছে। টিকে যাওয়ার পরে কেউই আর এই ঝুঁকি নিতে চায় না যে আমি আবার টিকবো না, তার চেয়ে যেখানে টিকেছে সেখানেই পড়ি। কিন্তু কিছু মানুষ হয়তো এখানে আছে, কিছু ছাত্রছাত্রী যারা প্রশ্ন পেয়েছে কোনোভাবে এবং তারা অনেক ভালো ফলাফল করেছে বা টিকে গেছে। ফলে এইখানে সন্তুষ্টির দুটি উপায় আছে। একটি হচ্ছে পুরো পরীক্ষা পদ্ধতিটি কতখানি স্বচ্ছ অস্বচ্ছ এটি সঠিকভাবে ব্যাখ্যা করে সন্তুষ্ট করা যে না এখানে প্রশ্ন ফাঁসের কোনো সুযোগই নাই, ফলে আসলে হয় নাই। এবং সন্তুষ্ট করার সুযোগ তো পরীক্ষার্থীরাই বলেছে যে তাদের কাছে যে প্রশ্ন আছে আর যে প্রশ্নটি হয়েছিল দুটি পাশাপাশি রেখে কেন কেউ পরীক্ষা করছে না। কিন্তু আমরা কেউ যখন তুষার প্রশ্ন পাই না, ডাক্তার তুষার সরি বিরক্ত করছি, কিন্তু পরের বার যখন গাইড বই ছাপানো হয় তখনও কিন্তু প্রশ্নটা আসে, এই প্রশ্নটা কে দেয়? এই প্রশ্নটা ওই যেখান থেকে প্রশ্ন আমি এটা তো একটা প্রশ্ন সবসময় রয়ে গেল আমার, এক। আর দুই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি পরীক্ষার আয়োজন করে, কয় ইউনিট এতগুলো ইউনিট থাকে, এত ছাত্রছাত্রী পরীক্ষা দেয়, ওখানকার ডিন ফ্যাকাল্টি ইনভলভ থাকে। আমি কখনো শুনি নাই চিকিৎসা বিজ্ঞানের এই ভর্তি পরীক্ষার চিকিৎসক কোনো শিক্ষক এখানে ইনভলভ থাকে। আমার কাছে খুব আশ্চর্য লাগে, কোনো সরকারি আমলাতন্ত্র থেকে সরকারি কর্মকর্তারা এদের সাথে ইনভলভ থেকে এই পদ্ধতি কিভাবে আমরা বছরের পর বছর আমরা যখন থেকে শুনে আসছি তখন থেকেই এটা হয়ে আসছে। এটা কেন হচ্ছে? আমাদের কিন্তু মেডিকেল ফ্যাকাল্টি আছে, আমরা কেন পারছি না? এবং শুধু তাই না, এই ধরনের প্রশ্ন ওঠার অবকাশ কেন তৈরি হয়েছে? আপনার নিশ্চয়ই মনে আছে বেশ কয়েক বছর আগে বিজি প্রেস থেকে অন্তর্বাসের মধ্যে করে প্রশ্ন চুরি হচ্ছিল, এরকম ধরা পড়েছে কিন্তু। ফলে যখন এই আমি ধরনের সেই রিপোর্ট করেছিলাম। হ্যাঁ, এবং আপনিই করেছিলেন। ফলে এই ধরনের ঘটনা যখন একটি দেশে ঘটে বা একটি প্রতিষ্ঠানের মধ্যে, তখন মানুষের কিন্তু এই সন্দেহ প্রতিনিয়ত জাগ্রত হয় যে এই বছর তাহলে কি হয়েছে। এবং পাশাপাশি যখন এরকম ফেসবুকে বিভিন্ন জায়গাতে এই প্রশ্নের কপি ইমেইলে ইন্টারনেটে ছড়িয়ে পড়ে, তখন মূল দায়িত্ব যেটি হতে পারত এই সন্দেহ নিরসন করার জন্য, যে প্রশ্নটি এই বছর করা হয়েছে এবং ফেসবুক ইন্টারনেটে যেসব কপি পাওয়া গেছে পাশাপাশি রেখে পরীক্ষা করলেই হতো যে না, তাহলে এখন আসলে সমাধানটা কি? এবং যদি সেখানে সত্যি প্রমাণ মিলে যে এই প্রশ্ন এবং সেই প্রশ্নের মধ্যে অনেক মিল, তবে পরীক্ষা বাতিলই করা উচিত। আর যদি না মিলে তবে যে পরীক্ষা আছে এইভাবেই থাকবে। যদি বাতিল করে তাহলে তো আবার আপনি নিজেই কিন্তু বললেন যে একটি অংশ, বড় একটি অংশ আসলে প্রশ্ন পায়নি। না, আমি এটা বলি নাই। আমি বলেছি হয়তো সবাই পেয়েছে অথবা অনেকে পেয়েছে অথবা অনেকে পায় নাই, আমরা তো এটা জানি না। কিন্তু একটা সংখ্যা অবশ্যই আছে যারা পায় নাই। ফলে যারা পায় নাই তারা মনে করে যে আমি যা পেয়েছি তাতেই সন্তুষ্ট, শেষ পর্যন্ত মেনে নেয়। কিন্তু অথরিটির দায়িত্ব হচ্ছে নিশ্চিত করা যে না, যদি একজনও প্রশ্ন পেয়ে থাকে তাও কিন্তু এই পরীক্ষা বাতিল হওয়া উচিত। কারণ কোনো একজনেরও উচিত না অযৌক্তিকভাবে অন্যায়ভাবে মেডিকেল কিংবা যে কোনো ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন করে টিকতে পারা। এটা এক ধরনের অন্যায়ের শাসন তৈরি করে। এটা শুধু মেডিকেলে না, যে কোনো পরীক্ষাই আসলে। আপা, আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং দেখেছেন। জি, আমি একটা লাইন শুধু বলি, এবং আমাদের পরীক্ষা পদ্ধতিগুলিকে প্রতি বছর মূল্যায়ন করার ব্যবস্থা থাকা উচিত। গত 10 বছরে কি আসলে এই ধরনের কোনো স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস হয়েছে যে এই পরীক্ষা যে ফলাফলগুলি হয়, কে কোন সেন্টার থেকে টিকে, কোনো একটি সেন্টার থেকে অনেক ছেলে মেয়ে একসঙ্গে ঢাকা মেডিকেল কিংবা সলিমুল্লাহ যেখানে সবাই চয়েস দেয় ফার্স্ট চয়েস হিসেবে, সেইখানে টিকে যায় কিনা, কিংবা কোনো একটি স্কুল থেকে অসংখ্য ছেলে মেয়ে একসঙ্গে টিকে যায় কিনা, এগুলো কিন্তু এক ধরনের প্যারামিটার, ইন্ডিকেটর, যেটা আপনাকে সন্দেহ জাগ্রত করবে যে এখানে কোনো অনিয়ম হয়েছে। কেননা এটা কিন্তু সম্ভব না, ধরেন যে আমি একটা স্কুলে বা কলেজে পড়েছি, আমরা সব বন্ধু একসাথে ঢাকা মেডিকেলে টিকে গেলাম, এটা হয় না। কিন্তু যদি আমরা দেখি যে একটা প্রতিষ্ঠান থেকে 100 জন বা 50 জন বা 10 জন 20 জন একসঙ্গে টিকেছে অথবা পরপর সিরিয়াল টিকে গেছে, তাহলে কিন্তু সন্দেহের জায়গা আছে। কিন্তু এই ধরনের কোন অডিট আমাদের পরীক্ষাগুলিকে নিয়ে হয় না। এবং প্রত্যেক বছরই আসলে প্রশ্ন ফাঁসের অভিযোগও ওঠে, কিন্তু শেষ পর্যন্ত উঠতেই থাকে, তদন্ত হয়, নাম কাও আসতে। আমি বলছি স্বাধীনতার পর থেকে এবং আর আগেও আমাদের, যেমন আমি ফার্মাসিস্ট, আমাদের কয়েকজন সিনিয়র ফার্মাসিস্ট একজন আমাদের অফিসে এসেছিল, আমাদের থেকে 10 বছরের সিনিয়র। তারা বলছে আমি তো 78-এ
সে বলছে আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছি, আমাদের সময় প্রশ্নপত্র ফাঁস হয়েছিল। অনেকগুলো কথা বেরিয়ে আসে। আমি যেটা বলতে চাই যে আমরা কিন্তু এগোচ্ছি অনেক, কিন্তু এই এগোনোর পিছনে যে মাঝখানে যে ছেদটা ঘটে সেই ছেদটা কিন্তু দেখা দরকার। এবং এই যে আপনি দেখেন, আমি যে কথাটা বলতে যে আমি অন্যদিকে চলে গিয়েছি, যে যারা আন্দোলন করছে তাদেরকে আপনি কিন্তু নির্যাতন করে থামাতে পারবেন না। কিন্তু তাদের উপর গতকাল লাঠিপেটা আমি করা সেটাই হয়েছে। বলছি। আপনি ডেইলি স্টারের পিছনের পাতায় গতকালকে যে ছবিটি বেরিয়েছে, এটা কিন্তু আমার চোখ দিয়ে পানি বের করার মতন অবস্থা। আমি যারা করছে এদের পিছনে মতলববাজ থাকতে পারে, এদের মধ্যে ইন্ধনদাতা থাকতে পারে, এদের দিকে নানা ষড়যন্ত্রকারীও থাকতে পারে, এবং থাকাটাও বেশ স্বাভাবিক। বাংলাদেশ তো একটা না, পুলিশ বলেছে যে যদি অ্যাপ্রন পরে আসে তাহলে তাদেরকে না অ্যাপ্রন পরে বলেছে পুলিশের পক্ষ থেকে। হ্যাঁ, এই যে ব্যাপারগুলো কিন্তু দেখবার ব্যাপার আছে। বহু আগের থেকে আমি বলে আসছি, আমি অন্তত 20 বছর আগের থেকে আমি লিখে আসছি পত্রিকায় যে আমাদের যে ক্যাম্পাস পুলিশ থাকা উচিত। এই ক্যাম্পাস পুলিশ কিন্তু এই কনসেপ্টটা এখনো পর্যন্ত ধারণ করতে পারি নাই। আমরা ইন্ডাস্ট্রিয়াল পুলিশ করেছি, যেহেতু ইন্ডাস্ট্রিতে অনেক কিছু ইনভলভ, অতএব ইন্ডাস্ট্রির দাবিটা কিন্তু এসে গেছে, কিন্তু ক্যাম্পাস পুলিশটা কিন্তু আমরা এখন আনিনি। যাক, এটা অন্য প্রসঙ্গ। পুলিশের লাঠিপেটা আপনিও খেয়েছেন, আমিও খেয়েছি, এগুলো আমার বলে আর সমস্ত লাভ পিঠে নাই। পিঠের শরীরটা, সমস্ত কিছুই আমার মেয়ের সামনে এখন আমি আর পিঠটা দেখাতে পারি না। আমি যে কথাটি আমি এখনো বলি, এই প্রশ্নপত্রের ফাঁসের যে ব্যাপারটি, এই ব্যাপারটি নিয়ে সরকারের ভাবা উচিত এবং গবেষণা করা উচিত। যেটা বলা হচ্ছে পৃথিবীতে বহু বড় বড় দেশে, হার্ভার্ডে পর্যন্ত, কেমব্রিজে পর্যন্ত নিয়ে গবেষণা হয় যে গত 10 বছরের প্রশ্নপত্রের মধ্যে কি ব্যত্যয় ঘটেছে। হঠাৎ করে 2010 সালে কেন এত ভালো রেজাল্ট হলো? একই ধরনের ছাত্রছাত্রী একই প্রক্রিয়ার মধ্যে কেন 2015 সালে এত ভালো করলো? এই ব্যাপারগুলো, এগুলো দেখবার বিষয় আছে। আমরা আসলে কেউ গবেষণা করছি না। আমরা যেন কেমন যে অকারণে চঞ্চল, রবীন্দ্রনাথ বলতো না, আমরা কিন্তু সবাই অকারণে চঞ্চল। এই যে এই চঞ্চলতা আমাদের কিন্তু নষ্ট করে দিয়েছে। আমরা কিন্তু কোমলমতি ছাত্রছাত্রীদের কিন্তু এই যে আপনাদের মনটা ভেঙে দেওয়া, এবং একটা জিনিস ওথেলা সিনড্রোম, ডাক্তার এখানে আছে, আমাদের মধ্যে ওথেলা সিনড্রোম কিন্তু এস্টাবলিশ করছি আমরা, যে সবকিছু সন্দেহ করা, অবিশ্বাস করা। অবিশ্বাস, সন্দেহ আমাদের আসলে জাতিগত সমস্যা। আচ্ছা, আমরা অনেক ক্ষেত্রে করছি, কন্ট্রিবিউট করছি। আমার যে বক্তব্যটি, পরীক্ষার যে ব্যাপারটি, এটা খুব মানে আপনি দেখেন এ লেভেলের পরীক্ষার্থী বাড়ির থেকে প্রশ্ন আসে, এটা কি ফাঁস হয়? এবং তারা কিন্তু এনক্রিপশনের মাধ্যমে পাঠায় না। আমি যে প্রযুক্তির কথা বলছি, তারা ডিএসএল এ পাঠায়। কই সেই প্রশ্নটা ফাঁস হচ্ছে না? এই যে ব্যাপারগুলো, এটা কিন্তু দেখবার বিষয় আছে, এবং এগুলো নিয়ে একদল মানুষ গবেষণা করবে। না, আমি জানতে চাচ্ছিলাম যে আসলে করণীয় কি আছে। অনেকগুলি করণীয় আছে। প্রথম হচ্ছে সংক্ষেপে। আমাদের যে ভর্তি পরীক্ষার পদ্ধতি, এই পদ্ধতিকে পরিবর্তন করতে হবে। আমরা অসংখ্য ভর্তি পরীক্ষা নেই, প্রতিটি ইনস্টিটিউট আলাদা আলাদা করে ভর্তি পরীক্ষা নেয়, এটাকে বন্ধ করে একটি কমন ভর্তি পরীক্ষা চালু করতে হবে, যে কমন ভর্তি পরীক্ষা সকলেই দিবে, এবং সেই ভর্তি পরীক্ষা স্যাট কিংবা জিআরইর মতো হবে, যেখানে আপনি একটি নির্দিষ্ট সংখ্যক স্কোর করার পরে আপনি আপনার পছন্দসই ইনস্টিটিউশনে অ্যাপ্লাই করবেন এবং তিনি আপনাকে গ্রহণ করবেন। এটি একটা উপায় হতে পারে। দ্বিতীয় উপায় হতে পারে পরীক্ষা পদ্ধতিকে সবসময় অডিটের মধ্যে রাখতে হবে, যে কোথাও ব্যত্যয় ঘটছে কিনা, এবং নানা ধরনের পরীক্ষা করার পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলো দিয়ে অ্যানালাইজ করে দেখতে হবে যে কোথাও অনিয়ম ঘটার সন্দেহ দেখা দিয়েছে কিনা। তৃতীয় হচ্ছে প্রযুক্তির ইনভলভমেন্ট ঘটানোর সুযোগ আছে, যেমন এনক্রিপ্টেড প্রশ্নপত্র পাঠানো, যেদিনকার প্রশ্ন সেই দিন পাঠানো, অথবা প্রশ্ন অনেক রকম সেট রাখা, অনেক রকমের সেট রাখা পদ্ধতি আছে, সেগুলো করা যেতে পারে। চতুর্থ হচ্ছে সবচেয়ে সহজ, সেটা হচ্ছে কোনো এক বছর আপনি শুনেছেন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করেছে, এমন লোকজন ধরা পড়েছে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি না হয়েছে। কখনোই ধরা পড়ে কিন্তু শাস্তি আর হয় না আমাদের সেভাবে। পরিচিতদের মধ্যে কেউ আছে আমাকে একটা যে ব্রেকে প্রশ্নপত্র যেতেই ফাঁসের হবে, দায়ে আমি উনি বিরতি নিয়ে জেল ফিরবো। খাচ্ছেন। এই প্রশ্ন ফাঁস নিয়ে অনেক কিছু আরো কথা তো আছেই, কিন্তু এরই মধ্যে মানুষের অনেক আগ্রহ। দুজন বড় আসলে বড় কি বলা যায় যুদ্ধ অপরাধী, তাদের ফাঁসির রায়ে তাদেরকে পড়ে শোনানো হয়েছে, ফাঁসি নিয়েও রয়েছে মানুষের আগ্রহ। এই বিষয়গুলি নিয়ে ফিরবো, নিচ্ছে একটা ছোট্ট বিরতি। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। আপনারা এই আমাদের এই আয়োজনে অংশ নিতে পারেন ফেসবুকে বাংলাদেশ এখন পেজে। আমি সেখান থেকে একজন অভিভাবকের একটি মতামত আসলে তুলে ধরতে চাই। তিনি শিউলি শামীম, তিনি বলছেন যে আমাদের ছেলে মেয়েরা অনেক কষ্ট করে পড়ালেখা করে, কিন্তু প্রতি বছর প্রশ্ন ফাঁস হওয়ার জন্য অমেধাবীরা সুযোগ পেয়ে যায়, এতে দেশ মেধাশূন্য হবে কিনা তিনি জানতে চেয়েছেন। জনাব আচ্ছা, মাঝখানে বলুন, রানা ভাই বলবে, আসলে আমি একটু এক সুযোগ নিচ্ছি এখানে।
গত 10 বছরে আপনি গত 5 বছর হিসেব করেন, ঢাকা ইউনিভার্সিটি ক ইউনিটে আপনি যে রেজাল্ট দেখেন, গত বছরে প্রথম 5 জন ছেলে এসছে একদম কুড়িগ্রাম নীলফামারী এখান থেকে, দিন মজুরের ছেলে, তারা প্রথম হলো কেমনে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ফাঁস নিয়ে কিন্তু খুব অভিযোগ না, আমি খুবই বলি, কম, একবার দুইবার কিন্তু অভিযোগ এই আছে। যে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমি সঙ্গে অন্যদের অতি মেধাবীদের নিয়ে কিন্তু আমাদের বক্তব্য না, আমাদের আলোচনা না। অতি মেধাবীরা সব জায়গায় সব ক্ষেত্রে কিন্তু করবে, সেটা কিন্তু খুব স্বল্প সংখ্যক। আমরা সবাই মিলে আলোচনা করব যে সার্বিকভাবে কি হচ্ছে, Right. মানুষের মনে কি ঢুকছে, আমি কি, এটা বড় কথা না, কি হিসেবে চিহ্নিত আব্দুল হচ্ছি, তুষার, এটা আমি বড় কথা। গতকাল একটি প্রশ্ন করেছিলাম যেটা নিয়ে আন্দোলনকারীরা খুবই ক্ষুব্ধ হয়েছেন, যে ডাক্তারই কেন হতে হবে? ছোটবেলা থেকে আমাদের বাবা মা, এমনকি আমরা স্কুলে কলেজে শিখি, বড় হয়ে আমি ডাক্তার হতে চাই, আমি ইঞ্জিনিয়ার হতে চাই, জাস্ট সেই জায়গা থেকে একটা প্রশ্ন করেছিলাম, ডাক্তার কেন হতে হবে? মানুষের সেবা মানে করবো তাই। হ্যাঁ, তারা সেটাই বলেছে, কিন্তু এটা নিয়ে তাদের তীব্র প্রতিক্রিয়াও না, এটা হয়েছে। যার যার স্বপ্ন। আসলে আপনি যদি জিজ্ঞেস করেন পুলিশ কেন হতে হবে বা রাজনীতিবিদ কেন হতে হবে, প্রত্যেকেরই না, একটা কেউ উত্তর আছে, পুলিশ উত্তর হতে চায় না, নাই। কেউ রাজনীতিবিদ হতে চায় না, না কিন্তু হতে চাইলে, ডাক্তার ইঞ্জিনিয়ার না হওয়ার হতে চাইলে বিসিএস এর যখন আমরা পরীক্ষা দেই তখন দেখি যে ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েসে পররাষ্ট্র দপ্তর, কাস্টমস, পুলিশ এগুলো থাকে, এগুলো admin, থাকে, কিন্তু admin ছোটবেলা থাকে। থেকে যে তো আমাদের যে প্রশাসক হতে গ্রুমিং, হবে কেন? আমাদের গ্রুমিং, আমাদের যে সামাজিকীকরণ, আমাদের যে বড় আমাদের হওয়া, সামাজিকীকরণের আসলে বড় জায়গাটি হচ্ছে ভিন্ন। আমরা যেহেতু দরিদ্র, আমরা চাই এমন পড়াশোনা করতে যাতে করে আমাদের কিছু আয়ের সাথে আমাদের পড়াশোনার সংযোগ থাকে, বাবা মার কষ্ট দূর বাবা মার কষ্ট দূর করে। ফলে ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা সরকারি চাকরিজীবী হবে এরকম যে স্বপ্নগুলি মানুষের মনে থাকে, এর বড় কারণ হচ্ছে একটি নিশ্চিত জীবনের খানিকটা জায়গাতে কিছু নিশ্চিতই থাকা উপার্জনের ক্ষেত্রে। এবং এখন যদি আপনি এই প্রশ্ন করেন, আমি সহজ প্রশ্ন করতে চাই যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি বিবিএ আর এমবিএ কেন, আর ফার্মেসি কেন? বিজনেসই কেন পড়তে হবে, আর ফার্মেসি কেন পড়তে হবে? ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং আর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কেন? আর ইঞ্জিনিয়ারিং এর কি হয়েছে? প্রাইভেট ইউনিভার্সিটিতে থাকে না কেন এগুলো, কম কেন? প্রশ্ন ওই একটাই, যেটা বাজার চলতি, জীবিকার নিশ্চয়তা, জীবিকার নিশ্চয়তা, একটি সুন্দর জীবনের নিশ্চয়তা, এইসব কারণে মানুষ হতে চায়। পাশাপাশি ডাক্তার, প্রকৌশলী, উকিল এই ধরনের পেশাগুলির এক ধরনের সামাজিক সম্মান আছে, মানুষ সেটাও চায়। এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কিন্তু আপনার বাংলা ডিপার্টমেন্ট নাই, ইংরেজি ডিপার্টমেন্ট নাই, ফিলোসফি নাই, অথচ এই সাবজেক্টগুলো একটি রাষ্ট্রের জন্য, একটি গবেষক দল তৈরি করার জন্য, একটি পাণ্ডিত্যের যে কথাটি বলা হয় যে জ্ঞানভিত্তিক সমাজ ব্যবস্থা, তার জন্য খুব বেশি প্রয়োজন। আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সেগুলো অবদানগুলো নাই। আপনি দেখেন, আমি ফার্মেসির কাউন্সিলের 3 বছর ভাইস প্রেসিডেন্ট ছিলাম, আমি অবাক বিস্ময় লক্ষ্য করেছি যে ছেলে জিপিএ 3-এর নিচে পেয়েছে, তাকে কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ে তাকে কিন্তু ফার্মেসিতে ভর্তি করে এবার দেয়। আমি প্রাইভেট মেডিকেলের বিষয়ে বলি। এইবার ভর্তি পরীক্ষার আগে তারা সবাই মিলে আন্দোলন করছিলেন যে ভর্তি পরীক্ষার যে কাট অফ মার্ক সেটাকে 40-এর জায়গায় 30 বানাতে হবে। নিয়ম ছিল যে 40-এর নিচে পেলে প্রাইভেট মেডিকেল তাকে নিতে পারবে না। 30 করার চেষ্টা কেন চলছিল? অন্যান্য বছর নম্বর কম থাকার কারণে প্রাইভেট মেডিকেলে সিট খালি থাকে, ছাত্র পাওয়া যায় না। এই বছর এই রেজাল্ট পাবলিশ হওয়ার পরে সবচেয়ে আগে কে অভিনন্দন জানিয়েছে জানেন? এই প্রাইভেট মেডিকেল ওনার্সরা। তারা বলেছে খুব ভালো পরীক্ষা হয়েছে, কারণ এত নম্বর পেয়েছে ছেলেপেলেরা, এখন আর তাদের সিট খালি থাকবে না। কিন্তু আরেকটা বিষয়, না, রানা হাসান, একটু আপনার কাছে জানতে চাই যে অনেক সময় কি মনে হয় যে আমরা আমাদের বিশেষ করে অভিভাবকরা তাদের সন্তানের উপরে তাদের এইম ইন লাইফ এটা অনেক সময় চাপিয়ে দেন? না, এটা হ্যাঁ, এটা ঠিক, এটা আমাদের সময় পর্যন্ত ছিল, এখন কিন্তু নাই। আমরা যখন নিউ জেনারেশন বা অ্যাজ এ গার্ডিয়ান, আমরা কিন্তু নিউ জেনারেশন, আমরা কিন্তু আমাদের ছেলে মেয়েদের উপরে চাপাচ্ছি না। আমার ছেলে ক্লাস 8-এ পড়ে, সে এখন থেকেই ঠিক করছে যে না, আমি ডাক্তার ইঞ্জিনিয়ার হব না, আমি ওই দিকে যাব, আমি এই লাইনে যাব, ওই লাইনে যাব। আমার মনে হয় আমাদের সবারই ছেলেদের মেয়েদের একই অবস্থা হয়েছে। তো সুতরাং এখন আর আসলে ওটা বলা যাবে না যে আমরা চাপায় দেওয়া এইসব এখন আর নাই, এখন আর নাই। এখন যেটা আপনি বললেন যে মেধা শূন্য হচ্ছে নাকি, এটা কিন্তু ভাবার বিষয়। আসলেই কিন্তু আমাদের দেশটা মেধা শূন্য হয়ে যাচ্ছে। এখন বিসিএস পরীক্ষা দেওয়া নিয়ে কিন্তু আমি এতটা উৎসাহ কিন্তু দেখি না। আমাদের সময় বিসিএস পরীক্ষাটা কিন্তু প্রথম চয়েস ছিল। ডাক্তার ইঞ্জিনিয়ারিং পাস করলাম না কি করলাম, আমাদের থার্ড ইয়ার থেকে আমরা দেখি, এটা কিন্তু প্রথম চয়েস ছিল। ডাক্তার ইঞ্জিনিয়ারিং পাস করলাম না কি করলাম, আমাদের থার্ড ইয়ার থেকে আমরা দেখছি বিসিএস এর প্রিপারেশন নেওয়া। আপনিও এটা সাক্ষী। আমি কোনোদিন দেই নাই। না, আমিও দেই নাই। বাট কথা হচ্ছে যে এই জিনিসগুলো এখন কিন্তু উধাও হয়ে যাচ্ছে। এই প্রাইভেট মেডিকেল কলেজ, প্রাইভেট ইউনিভার্সিটিগুলি আসার পরে, যে ভাই যেটা বললো ফিলোসফি নাই, বাংলা নাই, ইংলিশ আছে, আমি কয়েকটা ইউনিভার্সিটি আসলে কিন্তু একটা জেনারেশনই আমরা একটা পঙ্গু জেনারেশন তৈরি করতেছি।
সব দিক দিয়ে, নট অনলি এই দিক দিয়ে না, না এবং হওয়ার- তার তো সামাজিক দায়বদ্ধতাও আছে। হ্যাঁ, ওইটাও হচ্ছে না। আমার ছেলে ঠিক করতেছে, হ্যাঁ আমি পড়বো, এ লেভেল ও লেভেলে এইসব ঝামেলা নাই, প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঝামেলা নাই, সিস্টেম পুরো ক্লিয়ার, একদম সব আগে থেকেই জানে যে আমার এইখানে যে আমি 3টা পরীক্ষা দিতে পারবো, পরের কোর্সে পরের বার সিটিং এ আমি আরো 3টা দিব, সবকিছু কিন্তু একটা সিস্টেমের মধ্যে চলতে থাকে। বাংলা দেখেন, আমাদের বাংলা মিডিয়ামগুলো দেখেন, ইংলিশ ভার্সনগুলো দেখেন, ম্যাসাকার লেগে গেছে, কে কিভাবে পড়তেছে, কে কোন দিকে যাচ্ছে কিচ্ছুই জানি না আমরা। এটা কিন্তু এখন ভাবার বিষয়। ভাই যেটা বললো, সরকারে যারা থাকে তাদেরই দায়িত্ব এটা। সেই শিক্ষাক্ষেত্রে আসলে আমরা কয়েকদিন আগে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আন্দোলন দেখেছি এবং পুরো শিক্ষাঙ্গনে এক ধরনের বলা হয় যে অব্যবস্থাপনা চলছে। ফলে এইটা আসলে মানে কিভাবে কিন্তু এই যে সংস্কার প্রথম করা যায় যখন একটা সবকিছু হয়, আপনার বিরক্ত হবেন না, 2006 সালে যখন যে আন্দোলনের কথা বললেন, যখন ভ্যাট ইন্ট্রোডিউস করা হয় শিক্ষা ক্ষেত্রে, বিশেষ করে 2006 না, ইংলিশ- 2010 সালে। না 2010 10 সালে ইংলিশ মিডিয়ামে, 2008 সালে ইংলিশ মিডিয়ামে, 6 সালে ইংলিশ মিডিয়ামে যখন ইন্ট্রোডিউস করা হয় 4.5%, তখন কিন্তু আমরা কেউ কিন্তু এটা নজরে আনি নাই। আর যে ভ্যাট আইন করা হয়েছিল, সে আইনে মনে হয়েছিল যে শুধুমাত্র সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ভ্যাটের আওতামুক্ত থাকিবে। এখানে কিন্তু অনেকগুলো ব্যত্যয় ছিল। না এগুলো তাহলে কি নিয়ে আমি আমরা অনেক আলোচনা সুভাষদাকে করেছি। বলি, তাহলে কি আপনারা মনে করেন যে কোনো কিছু করা মানে আন্দোলনে নামতে হবে? না না, তারপরে তা ওটা- আমরা আমি মনে তা করি বলি না। নাই, আমি উল্লেখ তো তা বিষয়টি করি নাই। হচ্ছে যে রাজনৈতিক ওটা সিদ্ধান্ত, তো কোনো ক্ষেত্র থেকেই তো এই জিনিসটা রাজনৈতিক আসে না। সরকার যখন কোনো সিদ্ধান্ত নেয় তখন তার মধ্যে খানিকটা রাজনীতি স্পর্শ থাকতে হবে, এবং যেভাবে ভ্যাটের সিদ্ধান্তটা এসেছিল এটা মানুষ মেনে নিত যদি আগে থেকেই বুঝিয়ে যৌক্তিকতা নিয়ে আলোচনা করে এই বিষয়টিকে যদি ইম্পোজ করা হতো, মেনে নিত। কিন্তু যখন একই পণ্যের উপরে সরকারি ইউনিভার্সিটিতে ভ্যাট থাকে না, বেসরকারিটায় থাকে, Right. তখন মানুষ কিন্তু মানবে না। কারণ পণ্য যদি একই হয়, শিক্ষা এক, দুই হচ্ছে এখানে আদর্শিক একটা প্রশ্ন আছে, শিক্ষা কি আসলেই পণ্য, শিক্ষা কি প্রোডাক্ট, শিক্ষা কি কোনো ভ্যালু অ্যাডিশন? যদি ভ্যালু অ্যাডিশন হয়েই থাকে তাহলে সেই ভ্যালু অ্যাডিশনের উপর কি আমি ট্যাক্স বসাতে পারি? যেমন বাংলাদেশে কিন্তু অসুখ একটা ভ্যালু অ্যাডিশন। আপনি যদি অসুস্থ হন, ডাক্তারের কাছে যান, আপনাকে রক্ত পরীক্ষা করাতে গেলে ভ্যাট দিতে হয়। আপনার যে অসুখ হয়েছে সেজন্য আপনাকে ট্যাক্স দিতে হয়। না, আমাদের অর্থমন্ত্রীর কাছে না, এটা সেই পণ্য। আসলে আমরা এই বিষয়গুলো নিয়ে না অনেক আলোচনা করেছি। আমরা একটু একটু অন্য প্রসঙ্গে আসলে যেতে চাই। আপনি জানেন যে সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, এদের দুজনারই ফাঁসির আদেশ তাদেরকে পড়ে শোনানো হয়েছে। কবে নাগাদ আসলে এটা কার্যকর হবে, রিভিউ আবেদনের ব্যাপার আছে এগুলি, এবং নতুন করে কয়েকজনকে গতকাল আটক করা হয়েছে। ফলে সামগ্রিকভাবে নতুন করে ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন ধরনের একটা তৎপরতা শুরু হয়েছে। এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব। নিচ্ছি একটা ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। জি, দুজন খুবই বলা যায় যে উঁচু বিএনপির একজন নেতা আর একজন আওয়ামী লীগের জামায়াতের নেতা, দুজনারই ফাঁসির রায় পড়ে শোনানো হলো। বহু প্রতীক্ষিত ছিল আসলে এই ফাঁসির রায়টা, এবং এ নিয়ে অনেক সন্দেহও কিন্তু ছিল, অনেক রকম পানি ঘোলা হয়েছে এই বিশেষ করে সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায়ের ক্ষেত্রে। তো এইটা এখন আর কি মানুষ আসলে, এটা কি আপনার কাছে কি মনে হয় যে এটা এখন কবে নাগাদ কার্যকর হবে, বা কি কি প্রক্রিয়া আছে? মানুষের এই ব্যাপারে অনেক আগ্রহ আছে। এরই মধ্যে তো ফাঁসি হয়েছে, ফলে মানুষ এখন জেনে গেছে কিভাবে হয়, প্রক্রিয়াগুলি কি। এত টক শো, এত পত্রিকাতে কথাবার্তা, এত ধরনের আলোচনা, ফলে মানুষ আসলে এখন জেনে গেছে। ফলে আগের মতো আমার কাছে মনে হয় যে ওই আগ্রহটা আর নাই। কবে কিন্তু এই দুজন এত হাই প্রোফাইলের, তাদের ক্ষেত্রে কি একটু বেশি আগ্রহ আছে বলে কি মনে হয় না? জানি না, আমার কাছে মনে হয়েছে অন্যান্য অপরাধীদের বেলায় যে আগ্রহ, এদের বেলায়ও তাই আগ্রহ। মানুষ এখন জেনেছে যে এটি একটি প্রক্রিয়া, বিচার প্রক্রিয়া, এবং এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যারা দোষী সাব্যস্ত হবেন তাদেরকে আদালত যে রায় দিবেন, যে শাস্তি, সেটা হবে। প্রথম দিকে যে মানুষের সন্দেহ প্রথম দিকে, সংখ্যা, হ্যাঁ, অবিশ্বাস এই যে ছিল, যে প্রশ্নটি আপনি শুরুতেই করেছিলেন যে প্রশ্নপত্র ফাঁস, এই যে সন্দেহ সংখ্যা কখন দূর হয়? যখন মানুষ দেখে যে কথার সঙ্গে কাজের মিল আছে। ফলে এইখানে সন্দেহ সংখ্যা কমে যাচ্ছে যত দিন যাচ্ছে, আর ওইখানে সন্দেহ সংখ্যা বাড়ছে, কারণ ওইখানে কথার সাথে কাজের মিল নাই। ফলে প্রশ্নপত্র ফাঁসের বেলায় যে সন্দেহ এবং সংখ্যা বাড়ছে, এই ফাঁসির রায়ের বেলায় কিন্তু দেখা যাচ্ছে সন্দেহ সংখ্যা কমছে। আমি
গত 6 বছর যাবৎ বলে আসছি, প্রায় প্রতিদিনই একসময় বলতাম যে বাংলাদেশের যুদ্ধাপরাধীদের যে বিচার, যেই বর্তমান সরকার প্রধান যে কঠিন দায়িত্বটি পালন করছেন, সেটা অবিস্মরণীয় হয়ে থাকবে। আজ থেকে 50 বছর 100 বছর পরে এটা নিয়ে গবেষণা হবে। আর সবচেয়ে আপনি যেটা কথা বলছেন যে এটা কিন্তু আমি আপনার সাথে কিছুটা একমত, সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি হবে, এটা যারা আজকে সরকারি দলের সমর্থক তাদের মধ্যেও কিন্তু সংশয় ছিল যে কি জানি কার সাথে কার যোগাযোগ, কি জানি কি তার সঙ্গে কি জানি কি ঘটনা। এই যে ব্যাপারগুলো, এটা কিন্তু এই মার্কেটিংটা সে খুব ভালোভাবে করতে পেরেছিল। সে কিন্তু বড় এই নিজেকে উপস্থাপন এভাবে করেছে, যে কারণে এই সংশয়টা ছিল। কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী যখন জন কেরির ফোনকে অস্বীকার করেছে, Determined. যখন তিনি বাং কি মুনের ফোনে তিনি বলেছেন যে না এটা সম্ভব না, আমি এর ফাঁসির যে আইনি প্রক্রিয়া সেটা আইনগতভাবেই চলবে, তখন কিন্তু বাংলাদেশের মানুষের কাছে শেখ হাসিনা একটি অনন্য সাধারণ উদাহরণ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু একটু সন্দেহ, যেটা আমার অনেক পরিচিত লোক যারা আমার ঘরনারী লোক, যারা আমার মন চিন্তা চেতনার লোক, যারা মুক্তিযুদ্ধের চেতনাকে একেবারে মনে প্রাণে ধারণ করে, তাদেরও বলে দাদা সালাউদ্দিন কাদের চৌধুরী ফাঁসিতে হবে তো। এই অনেকেই প্রসঙ্গে এই কিন্তু প্রশ্ন আপনার প্রশ্নের সাথে আমাদেরকেও এটা মিলে যায়। করে। তবে আপনি যদি লক্ষ্য করেন দেখবেন যে মাননীয় প্রধানমন্ত্রী এই যে জাতিসংঘে যে ভাষণটি দিলেন সেখানেও যুদ্ধাপরাধের বিষয়টি তিনি উল্লেখ না, উনি তো করেছেন। এই বললাম না, অনন্য সাধারণ হয়ে থাকবে। এবং জাতিসংঘে তিনি এবং এই তার ব্যাপারটা সর্বশেষ কিন্তু ভাষণও সহজ না। কিন্তু উনি বিচার এই থেকে বিষয়টা বলেছেন। অনেক এত সহজ আসলেও মানে ছিল না। এত জটিল এবং এত না, চ্যালেঞ্জ এখনো সহজ হয়েছেন না। এখনো ব্যাপারটা সহজ মনে হচ্ছে না। মনে হচ্ছে না, এবং খুব জটিল, বেশ জটিল প্রক্রিয়া। এখনো অনেক লবি কাজ করছে বলে শোনা যায়। শোনা যায় না, ব্যারিস্টার টবি ক্যাডম্যান তো স্বীকারই করেছেন, এবং সারা ওয়ার্ল্ডে মিলিয়ন ডলার খরচ হচ্ছে এটার পিছনে, এবং এখনো খরচ হচ্ছে। এবং এই যে ব্যাপারগুলো, এই যে আপনি বাংলাদেশে এখন যে গত কয়েকদিনের যে সাম্প্রতিক যে ঘটনাটা যেদিন আলোচনায় আসে, রানা ভাই এই আলোচনার বিষয়ে উল্লেখ করবেন, এই যে ঘটনাগুলো ঘটছে, এই যে অস্ট্রেলিয়ান টিম না আসা, এই যে নানান রকম এই বিদেশিদের হত্যা করা, টার্গেট করে অনেক কিছু কাজ করা, এগুলো কিন্তু সব এই যুদ্ধ অপরাধীর যে আসলে কি ঘটনাগুলো, শুধু এটার সাথে এগুলি আছে। কি একটার সঙ্গে আরেকটা সম্পৃক্ত নাকি? মানে হঠাৎ করে যে অস্ট্রেলিয়ার টিম মানে তাদের সফর বাতিল করে দিল, এটার মধ্যে কি আসলে কোনো ষড়যন্ত্রের ইঙ্গিত কি আছে নাকি? আসলে আমি এখন সময় হয়তো তো নাই, আমি সরাসরি যেটা বলতে চাই সেটা হলো যে আসলে এটা হলো পূর্ব নির্ধারিত প্রি ডিসাইডেড একটা ব্যাপার ছিল, এটা এখন পরিষ্কার হয়ে গেছে। কারণ অস্ট্রেলিয়া টিম, আপনি খেয়াল করে দেখবেন ব্যাপারটা তখনই অস্ট্রেলিয়া টিম হুট করে বলল যখন বাংলাদেশের মেয়েদের টিম পাকিস্তান ট্যুর করলো। পাকিস্তান ট্যুর করার পরেই কিন্তু ব্যাপারটা, যেটা ক্রিকেট পলিটিক্স আমরা বলছি, ঠিক ওইভাবে হচ্ছে। আপনি খেয়াল করে দেখবেন আইসিসি হলো এখন আমরা বলি, সবাই বলি তিন মোড়লের এক মোড়ল অস্ট্রেলিয়া, এক মোড়ল ইন্ডিয়া, আর এক মোড়ল ইংল্যান্ড। এরা তিনজন যা করে সেটাই আমাদেরই করতে হয়। এখন ঘটনা হচ্ছে যে আমি আমার ওয়াইফের সাথেও আমার এটা নিয়ে তর্ক হয়েছে যে কেন মেয়েদের আমরা গিনিপিগ বানাচ্ছি। আসলে মেয়েদের গিনিপিগ বানাচ্ছি না, আমরা একটা আমাদের আপনি কি পাকিস্তানের যে বাংলাদেশ ক্রিকেট টিম গেছে সেটার কথা বলছেন? সেটার কথা বলছি যে মেয়েরা পাকিস্তানে যাওয়ার পরপরই কিন্তু এই পলিটিক্সের উদ্ভব হয়েছে। এটা কিন্তু না, মনে হয় সেই ঘটনাটি একই দিনের ঘটনা। একই দিনের ঘটনা না, ডিসিশনটা কিন্তু 2 দিন আগে হয়েছে। আচ্ছা, ডিসিশন আগে হয়েছে। গেল তো 28 তারিখে। আপনি খেয়াল করে দেখবেন 2 মাস আগে যখন সাউথ আফ্রিকার সাথে আমরা খেলি, তখন কিন্তু অস্ট্রেলিয়ান সিকিউরিটি টিম বাংলাদেশ ঘুরে গিয়েছে এবং তারা গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে। আমরা ওইভাবে আমাদের প্রক্রিয়া শুরু করেছি। কারণ আপনি জানেন একটা ট্যুরের পিছনে প্রায় 100 কোটি টাকা ইনভলভ থাকে, স্পন্সর ঠিক করে, এটা করে, ওটা করে, এই সব কিছু ব্যাপার আছে। তা আমার কাছে কেন জানি মনে হচ্ছে, যেটা কেন মনে হচ্ছে না, আমি এখন বিশ্বাস করি যে এটা পূর্ব নির্ধারিত। আজকে ক্রিকেট অস্ট্রেলিয়ার যে স্ট্রাকচারটা, স্ট্যান্ডার্ডটা দেখলাম আমরা, এটা পূর্ব নির্ধারিত একদম, আপনি সহজেই বলে নিতে পারেন। মানে এবং তিন খুব মজার মোড়লের যে ব্যাপার কথা আছে। বলছেন, জি জি বলেন। আপনি দেখবেন যে অস্ট্রেলিয়াতে একটা ঘটনা ঘটেছিল, এক সন্ত্রাসী এটি ক্যাফের মধ্যে ঢুকে ক্যাফের মধ্যে বন্দুক ঢুকে নিয়ে, এই করে। অস্ট্রেলিয়ান গোয়েন্দা সংস্থা ওই ঘটনা ঘটবে এইটা টের পায় না, কিন্তু বাংলাদেশে সন্ত্রাস হবে এইখানে আমি এইটা একটা তারা কথা টের বলতে পায়। চাই, এবং এইগুলো খুব হাস্যকর। উইকিপিডিয়ায় যদি আপনি যান দেখবেন যে একটা টেরোরিস্ট একটা ইন্ডেক্স আছে, কে কোন দেশ, যেরকম 3 নাম্বার পাকিস্তান, 6 নাম্বার ইন্ডিয়া, আমরা 23 নাম্বার, অস্ট্রেলিয়া 95 নাম্বারের সিরিয়ালের মধ্যে 95 100-র মধ্যে আছে, অস্ট্রেলিয়াও কিন্তু আছে। এখন ঘটনা হচ্ছে আগামী জানুয়ারিতে অস্ট্রেলিয়া ইন্ডিয়া আসার কথা, আমরা তো 23 নাম্বার, ইন্ডিয়া তো 6 নাম্বার। আপনি কি ইন্ডিয়ায় যাবেন না? অবশ্যই না দিয়ে অস্ট্রেলিয়া দেখতে যাবে। একটা পারবেন? বিষয় রানা ভাই, আপনি ভালো তুলতে পারবেন, আপনি তো গেছেন মনে হয় ওই মাঠে কিনা, দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গ যে জায়গায় খেলা
আন্তর্জাতিক ক্রিকেট হয়, অস্ট্রেলিয়াও যায়, সবসময় যায়। ওই শহরটা হচ্ছে পৃথিবীর সবচাইতে মানে প্রতিদিন খুন হয় 4-5 জন দেশি এবং বিদেশি মিলে, ওদেরকার দেশ এবং অপহরণ বিদেশি। হয়। অপহরণ হয়। সেই জায়গায় আপনি ক্রিকেট খেলতে যেতে পারেন, আর হঠাৎ করে আপনার কাছে এই এইসব তথ্য এসে গেল। কিছু উপসর্গ মিলেই কিন্তু বলা হচ্ছে এটা পূর্ব নির্ধারিত। আপনি আরেকটা মজার তথ্য দেই আপনাকে, আগামী অক্টোবরে অস্ট্রেলিয়া ফুটবল টিম বাংলাদেশে আসার কথা আছে। আমি শিওর যে অস্ট্রেলিয়া ফুটবল টিমকে বাংলাদেশে আসতেই হবে, আদারওয়াইজ ওদের 3 পয়েন্ট লস। না, ফুটবল টিম তো আসবে না, ওরা তো না, ঘোষণা দিয়েছে। ঘোষণা দেয়নি, ঘোষণা দেয়নি, ওরা দেয়নি, ঘোষণা দেয়নি। ওরা ফিফার কাছে বলেছে আমরা নিরপেক্ষ ভেন্যুতে খেলতে চাই। নিরপেক্ষ ভেন্যুতে এখন খেলা হয় মাত্র 3টা দেশের, একটা হলো ইরাক, একটা হলো সিরিয়া, আর একটা হলো আফগানিস্তান। আমরা কি ওই পর্যায়ে আছি? এবং আমরা যদি ফিফা বলি কিন্তু যে এত আমরা সহজ একটা, আইসিসি কিন্তু একটা দুর্বল অর্গানাইজেশন। এটার জন্য ওরা 10 জনে মিলে যা ইচ্ছা তাই একটা সিদ্ধান্ত নিয়ে নিতে পারে। ফিফা কিন্তু ওই রকম না। ফিফাতে যদি আপনি কোনো সিদ্ধান্ত নিতে চান আপনাকে অনেক কাঠখড় পোড়াতে হবে। এবং ফিফা সামনে বছর হলো ফিফার ইলেকশন, আপনি ইচ্ছা করলেই যদি বলেন যে না আমি বাংলাদেশে যাব না, সেই ক্ষেত্রে বাংলাদেশ এই এরিয়ায় 7টা ভোট আছে যেটা ডিসাইডেড ভোট। এটা কিন্তু ফিফাতে ডিসিশন মেকিং এর জন্য এই 7টা ভোট খুব জরুরি। সুতরাং ফিফাও যাবে না বাংলাদেশ সহ সাউথ আফ্রিকার দেশগুলোকে চটাতে। আমার কাছে মনে হচ্ছে যে এইটার মাসুল অস্ট্রেলিয়াকেই দিতে হবে, আমাদের খুব কম দিতে হবে। আচ্ছা, ফেসবুকে এনামুল হক আমান তিনি একটা মন্তব্য করেছেন, অস্ট্রেলিয়ার সফর বাতিল হওয়ার পেছনে আন্তর্জাতিক ক্রিকেটের কালো ছায়া কথাটি যেমন ফেলে দেয়া যাবে না, তেমনি সরকারের অতি বেশি জঙ্গিবাদ সন্ত্রাসবাদ বলাটাও বিশ্বাঙ্গনে বেশ হাইলাইটস করেছে। আসলে এটি মানে এক সম্পৃক্ত কিনা এই প্রশ্নের জবাব নিয়ে আমি ফিরবো, নিচ্ছে একটা ছোট্ট বিরতি সঙ্গে। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। জি, রানা হাসান, আপনি বলছিলেন যে আপনার অস্ট্রেলিয়াকে মাসুল দিতে হবে, সেই সঙ্গে আপনার মানে কেন মাসুল দিতে হবে এটার উত্তর যেমন চাই তেমন আমরা আসলে অনেক বেশি জঙ্গিবাদের কথা বলি কিনা। হ্যাঁ, এটা অনেকেই বলে থাকেন এবং অনেক একটা বড় অংশ কিন্তু এই অভিযোগটা এনেছেন যে সরকার পক্ষীয় লোকজন দেশে জঙ্গিবাদ নিয়ে অনেক বেশি কথা বলেছেন এতদিন। এটা আসলে যে বাঘ এলোর মতন হয়ে গেছে। তো আর এরকম একটি কমেন্ট কিন্তু একজন করেছে। হ্যাঁ, এরকম এটা কিন্তু ম্যাক্সিমাম, আমরাও তো পত্রিকায় আছি কিংবা মিডিয়াতে আছে, আমাদের কাছে এইসব ইনফরমেশন গুলো আসছে এবং মানুষের যে একটা ক্ষোভ একটা এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, বুঝতে পারছি। তো আমিও মনে করি হ্যাঁ এটা এত উঁচু লেভেল থেকে এত বেশি এই কথাগুলো বলা উচিত হয়নি। আমরা যেটা করেছি এটা আসলে ভুল করেছি। আর কেন অস্ট্রেলিয়াকে মাসুল দিতে হবে? যখন অস্ট্রেলিয়াকে মাসুল দিতে হবে, অস্ট্রেলিয়া ফুটবল টিম যদি না আসে তাহলে অস্ট্রেলিয়ার 3 পয়েন্ট কাটা যাবে এবং ওয়ার্ল্ড কাপ খেলতে যেয়ে তাদের এই 3 পয়েন্টের মাসুল কিন্তু অনেক বড় মাসুল। 3টা পয়েন্ট কিন্তু অনেক বড় ব্যাপার। আবার যদি অস্ট্রেলিয়ান ফুটবল টিম আসে তাহলে কি হবে? ক্রিকেট টিম যে আসলে আমাদের অযথা একটা ব্লেম দেওয়ার চেষ্টা করেছে সেটাও ভুল প্রমাণিত হয়ে যাবে। আমি এই কারণে বলছি যে মাসুল ওদের দুই দিক দিয়েই দিতে হবে, আসলেও দিতে হবে ফুটবল টিম, না আসলেও ফুটবল টিম। আমি বুঝতে পেরেছি, কিন্তু যদি আপনার কথা ধরে নেই যে আসলে আমাদেরকে একটি ব্লেম অস্ট্রেলিয়া অহেতুকভাবে দিয়েছে, একদম তাতে করে তারা আসলে কি অর্জন করতে চায়, কি অ্যাচিভ করতে চায়? তাদের ওই যে 3 মোড়লের ব্যাপারটা রয়ে গেছে। তারা আমার কাছে যেটা ক্রিকেটীয় পলিটিক্সে যেটা মনে হচ্ছে যে পাকিস্তানের ব্যাপারটা এরা খুব সিরিয়াসলি নিয়েছে। পাকিস্তানের সাথে একটা ইন্টারন্যাশনাল সম্পর্ক থাকুক, মানে পাকিস্তানকে কোণঠাসা করতে গিয়ে আমরা ব্যবহৃত হয়েছি, ব্যাপারটা কি এরকম? শুধু তাই না, এরকম আমরা ব্যবহৃত হই নাই, আমরা পাকিস্তানের সাথে হ্যাঁ আমরা ভিকটিম হয়েছি। আমরা পাকিস্তান কেন, আমরা জিম্বাবুয়ের সাথেও সম্পর্ক রাখতে চাই, আমরা নিউজিল্যান্ডের সাথেও রাখতে চাই, আমরা ভারতের সাথেও রাখতে চাই। এখন আপনি আমার সাথে কিভাবে রাখবেন সেটা নিয়ে, এখন ওই পলিসিটা নিয়ে কথা। পলিসিটাই যেটা দাঁড়িয়েছে সেটা হলো যে আপনি পাকিস্তান গেলেন, পাকিস্তান এখন আমাদের এখানে আসবে, একটা সম্পর্ক হবে, খেলার একটা সম্পর্ক হবে, কিন্তু এই সম্পর্কটাই বাকি 3টা দেশ ভালোভাবে দেখতে চাচ্ছে না। এই 3 মোড়লের এই বেশি দেখতে চাচ্ছে না কেন? তারা 3 মোড়লের এই কাহিনীটা কেন করেছেন এটা বুঝার ব্যাপারটা হচ্ছে যে ডালমিয়া সাহেব যেটা বলছিলেন একটু আগে, যে গ্লোবালাইজেশন ক্রিকেটকে ছড়িয়ে দেওয়ার জন্য উনি যত রকম পলিসি আছে করেছেন, এবং বাংলাদেশের কিন্তু জন্য এরা কি করছে, এরা 3 জনে হয়ে করলো কি,
টপ 8 খেলবে, যে এখানে খেলার কথা এই টুর্নামেন্টটাই ছিল কিন্তু আসলে গ্লোবালাইজেশনের জন্য, মার্কেটিং এর জন্য। ওইখানে কি করলো, টপ 8 খেলবে, মানে উল্টা আরো 10টা, যেখানে 10 জন মেম্বার আছে ফুল মেম্বার, তাদের মধ্যে থেকেও 2 জনকে বাদ দেওয়ার ইয়ে করতে, সবকিছু এরা কুক্ষিগত করতে যাচ্ছে। বিশেষ করে টিভি সত্ত্বের যে বাজারটা আছে, এই ভারত মনে করে যে আমাদের জন্য তুমি টাকা কামাচ্ছ, তুমি কেন ওই তোমার অংশ থেকে আমাকে কেন দিবা না। অস্ট্রেলিয়াও তাই, ইংল্যান্ডও তাই। কিন্তু আসলে এরা যখন ভারতকে তো দেখলেন আমাদের এখানে এসে ওরা হেরে গেল। তা আমরা মনে করেছিলাম আসলে খেলা দিয়েই খেলার বিচারটা খেলা দিয়েই তাহলে হবে। এই যে বাংলাদেশের সাম্প্রতিক সময় বাংলাদেশ যে দুর্দান্ত আসলে খেলছে, এটাও এটা কি একটা একটা কারণ? এটা একটা কারণ, কিন্তু এটা আসলে মূল কারণ না। মূল কারণ না। ক্রিকেটীয় রাজনীতিতে এক ধরনের মোড়লি যেটা চালু হয়েছে, এরা মূলত চাইছে যে ক্রিকেটের ব্যবসাটা তাদের কাছে কন্ট্রোল থাকবে। মনে করেন কালকে মানে যদি তারা কুক্ষিগত করে রাখতে চায়, যদি খুব খারাপ ভাবে আপনার নিশ্চয়ই জানা আছে যে দাবার যে বিশ্ব সংস্থা সেটি 2 ভাগে ভাগ হয়ে গিয়েছিল, 2 ভাগের 2টা চ্যাম্পিয়ন। বক্সিং এর যে বিশ্ব সংস্থা, এটা 2 ভাগে ভাগ হয়ে গিয়ে 2 দিকে কিন্তু 2টা চ্যাম্পিয়ন ছিল অনেক দিন। মূল ঘটনা কি ঘটছে, ডালমিয়া সাহেব এবং আপনি লক্ষ্য করবেন এশিয়ান ক্রিকেট কাউন্সিল যেটা ছিল এটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। এর কারণ হচ্ছে একটি পাল্টা ক্রিকেটীয় সংস্কৃতি তৈরি হোক কিছু দেশের মধ্যে, যেমন চীন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, বাংলাদেশ, জিম্বাবুয়ে, কেনিয়া, আয়ারল্যান্ড। আমরা যদি একসঙ্গে খেলতে শুরু করে দেই, তাহলে এইখানে যে বিরাট বাজারটা তৈরি হবে, সেই বাজারে কিন্তু আমরা ওদেরকে বাদ দিয়ে টিকে থাকবো। ফলে তারা চাইছে ক্রিকেটের যে অর্থনৈতিক বাজারটা, এটা তাদের টিভি চ্যানেল, তাদের লোকজন, তাদের স্টার, তাদের ভাষ্যকার, তাদের মধ্যে সীমাবদ্ধ থাক এবং মূল রেভিনিউটা তাদের কাছেই যায়। এটাকে বলে মনোপলি সিন্ডিকেট। এটা এক ধরনের মনোপলি করার চেষ্টা। এবং বাংলাদেশ কি আমাদের আসলে কূটনৈতিক ব্যর্থতা, আমাদের ক্রিকেট নেতৃত্বে যারা আছেন তাদের এক ধরনের ব্যর্থতা, তাদের দায়বদ্ধতা আছে? দায়বদ্ধতা আছে। তবে আমি এই অস্ট্রেলিয়ার ক্ষেত্রে নিয়ে যদি বলি, আজকে আমি অস্ট্রেলিয়ার মধ্যেই সীমাবদ্ধ রাখি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কূটনৈতিক বিজয় এটা কিন্তু খুব ভালোভাবে হয়েছে। বিকজ আমাদের যে বোর্ড প্রেসিডেন্ট পাপন সাহেব আছেন, উনি কিন্তু এক্সিলেন্ট। ওনার যে ভূমিকা, আপনি একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং, উনি কিন্তু চুপচাপ বসে নাই। উনি ঈদের আগের দিন থেকে যেইভাবে প্রত্যেকটা অ্যাসাইনমেন্টে গেছেন, ওদের সাথে ঘুরেছেন, এটা বোর্ড প্রেসিডেন্ট হিসাবে কিন্তু এটা করার কথা না। তারপরে উনি করেছেন ফর দ্য সেক অফ ক্রিকেট। এবং লাস্টলি আজকে যেটা উনি বলেছেন যে আসলে এটা উনি ভদ্রভাবে বলেছেন, এটা দুঃখজনক এবং এটা উনি দুঃখ প্রকাশ করছে। আসলে ব্যাপারটা হবে ক্ষোভ, এবং আমার বিশ্বাস উনি এই ক্ষোভটা দেখাবেন হলো আইসিসির পরবর্তী মিটিংয়ে যেখানে উনি নিজেই ইন্ডিকেশন দিয়েছেন যে আমি আইসিসির মিটিংয়ে এই কথাটা তুলব। এবং বাংলাদেশ কিন্তু এখন আর আইসিসিতে ওই ছোটখাটো সাইডলাইনে বসে থাকার মতন না। মোস্তফা কামাল ছিলেন এর আগে, পাপন সাহেব ছিলেন, এখনো আছেন। তারা কিন্তু খুব বোল্ডলি কথাবার্তা বলে, আগেকার দিন আর নেই। যে এখন তারা অনেক বেশি কনফিডেন্ট। এবং কনফিডেন্ট কেন, খেলার মাঠে আমরা কনফিডেন্ট, রাইট, এটার জন্য কিন্তু কর্মকর্তারাও কনফিডেন্ট হয়ে যাচ্ছে। সবকিছু কিন্তু খেলার মাঠে, ওই খেলাটা আমরা খেলতে চাই। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, আসলে খেলার মধ্যেও অনেক রকম খেলাধুলা থাকে, এ নিয়ে চলবে হয়তো। এবং বাংলাদেশ টিম নিশ্চয়ই এগিয়ে যাবে এই সমস্ত ঘটনা দুর্ঘটনা যাই থাকুক না কেন। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। দর্শক আপনাদেরকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনারা সবাই ভালো থাকুন।